8টা দল একসাথে মিলে একটা নির্বাচনী সমঝোতার কথা বলেছেন যে তারা এক বাক্সে ভোট দেবেন এবং এই 8টা দলের বাইরে পরবর্তীতে আরো 3টা দলের সাথে এই সমঝোতা হয়েছে। এটা হলো এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এই 3টা দল যুক্ত হয়ে এটা 11 দলীয় একটা নির্বাচনী ঐক্য হয়েছে। প্রত্যেকে যদি প্রত্যেকের আহ, জন্য সর্বোচ্চ আসন চায় তাহলে পরে 300 আসনটা সম্ভব না কাউকে স্যাটিসফাই করা, আপনার 600 কিংবা 700 আসনে চলে যাবে এটা। যারা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চান, যারা জুলাই হ্যাঁ ভোটের পক্ষে, এবং যারা চাঁদাবাজি, এই দুর্নীতিবাজদের প্রতিহত করতে চান, তাদের ঐক্যটা জনগণ দেখতে চায়। মনোনয়ন তো জমা দিয়ে দেওয়া হয়েছে, এখন যদি যেসব জায়গায় ইসলামী আন্দোলনকে আগে থেকে ছাড় দেওয়া হয়েছে সেই সব জায়গায় জামাত তো প্রার্থী দেয় নাই। জামাত এবার যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা সেটা কোনো কোনো ক্ষেত্রে বিএনপিকে ছাড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গায় পৌঁছতে পারবে? ডক্টর নাকিবুর রহমান, আপনাকে পেয়েছি। বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আপনি জামাত ইসলামের আমেরিকাতে দলটির মুখপাত্র হিসেবে কাজ করছেন। সবশেষ আমরা যে আপডেটটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে 11 দলীয় জোট, যেটি জামাতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, আগামী নির্বাচনে অংশ নিচ্ছে, সেই জোটের আসন বন্টন নিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সঙ্গে, অর্থাৎ 11 দলের মধ্যে তুলনামূলক সবচেয়ে বড় দলটাই বলা যেতে পারে ইসলামী আন্দোলন, তাদের সঙ্গে এখন আসন বন্টন নিয়ে এক ধরনের মত পার্থক্য তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত জোটটা ভেঙে যেতে পারে। এটি এখন পর্যন্ত কি খবর আছে? অর্থাৎ জোটটা কি ভেঙে যাবে নাকি শেষ পর্যন্ত সমঝোতা হবে? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই একটু ক্লিয়ার করি যে এটা আসলে কোনো জোট না। শুরু থেকে এটা বলা হচ্ছিল যে 8টা দল একসাথে মিলে একটা নির্বাচনী সমঝোতার কথা বলেছেন যে তারা এক বাক্সে ভোট দেবেন এবং এই 8টা দলের বাইরে পরবর্তীতে আরো 3টা দলের সাথে এই সমঝোতা হয়েছে। এটা হলো এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এই 3টা দল যুক্ত হয়ে এটা 11 দলীয় একটা নির্বাচনী ঐক্য হয়েছে এবং এই নির্বাচনী ঐক্যগুলা সবসময় খুব ট্রিকি হয় এবং আমি এই 11টা দলের যে নির্বাচনী ঐক্য, সেই নির্বাচনী দলের সবগুলা দলের প্রতি শ্রদ্ধা রাখি এবং সবাই চেষ্টা করে তার দলকে সর্বোচ্চ সংখ্যক আসন যাতে এই সমঝোতার মাধ্যমে তারা পায় এটার চেষ্টা করা। এবং এই নেগোসিয়েশনটা খুব কন্টেনশাস হয়। যখন এই নেগোসিয়েশন প্রসেস চলে তখন অনেক ধরনের তিক্ততা সৃষ্টি হয়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই মিলে যেটা মানে প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য সর্বোচ্চ আসন চায় তাহলে পরে 300 আসনটা সম্ভব না কাউকে স্যাটিসফাই করা, আপনার 600 কিংবা 700 আসনে চলে যাবে এটা। সো এই কারণে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, উই নিড টু লেট দ্য প্রসেস প্লে আউট, এবং এটাতে সময় লাগে এবং শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে একটা কিংবা 2টা দল তাদের যেই এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা তারা মিট করতে পারছে না এবং তারা হয়তো এই আসন সমঝোতা থেকে তারা হয়তো বের হয়ে নিজেরাই নিজেদের মতো করে নির্বাচন করতে পারে এবং এটার পসিবিলিটিও আছে। আমি আশা করব যে একটা খুব ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এই জোটটা তৈরি হয়েছে যে 24শে জুলাই মাসে আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে যেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, এই জুলাইয়ের সপক্ষের শক্তিগুলার ঐক্যবদ্ধ হওয়া, সংস্কারকে মেকশিওর করা যে হচ্ছে হা ভোটের উপরে হা ভোট যাতে জয়ী হয়, এই ন্যূনতম বিষয়গুলা নিয়েই কিন্তু ঐক্যটা এবং এই ন্যূনতম বিষয়গুলা নিয়ে যারা ঐক্যমত পোষণ করেন তারাই এই জোটগত নির্বাচনী সমঝোতার মধ্যে এসেছেন। সুতরাং এই আসন বন্টনে যেই পলিসিটা নেওয়া হয়েছে যে কে কোন দলের, এটার থেকে মূল বিচার্য হবে যে কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমি মনে করতে পারি যে আমি সেখানে জয়ী হব, কিন্তু যদি তথ্য উপাত্ত এবং সার্ভে আমার এই দাবিকে সমর্থন না করে তাহলে পরে এই আসনটা সেই দলকে দিলে পরে এটা অপোজিশন জোটকেই একটা ওয়াক ওভার দেওয়ার মতো অবস্থা হবে। সো সেই জায়গা থেকে নেগোসিয়েশনটা সবসময় কন্টেনশাস হয়। গতকালকে আপনারা জানেন যে দুপুর 4টার সময়, বিকাল 4টা বাংলাদেশ সময়, সবগুলা দলেরই 11টা দলেরই প্রধানদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আসন সমঝোতাটা হয়ে ওঠেনি এবং এটা আমি যতটুকু খবর পেয়েছি যে অল্প কিছু সংখ্যক আসন নিয়েই
এখানে টানাপোড়েনটা চলছে। আমি আশা করব যে আজকে কালকের মধ্যে এই টানাপোড়েনটা ওভারকাম করা যাবে। আর যদি ওভারকাম করা না যায়, গণতন্ত্রে এটাই সৌন্দর্য যে উই মাইট নট বি এবল টু এগ্রি উইথ এভরিথিং, কিন্তু কারো প্রতি কটু কথা, কারো প্রতি অসম্মান যেন আমরা না করি, আহ, এবং সম্মানজনকভাবে নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করব। সুতরাং আমি এখনো বিশ্বাস করি যে জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে, যারা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চান, যারা জুলাই হ্যাঁ ভোটের পক্ষে, এবং যারা চাঁদাবাজি, এই দুর্নীতিবাজদের প্রতিহত করতে চান, তাদের ঐক্যটা জনগণ দেখতে চায়, তাদের মধ্যে একটা টেকনিক্যাল স্পিরিট জনগণ দেখতে চায় না। সো সে জায়গা থেকে আমি আশা করব যে এই নির্বাচনী সমঝোতাটা 11 দলের মধ্যে অটুট থাকে। বাট যদি কোনো কারণে এটা অটুট না থাকে, এটাও একটা গণতন্ত্রের সৌন্দর্য, আমাদেরকে এটা সম্মানজনকভাবে ম্যাচিউরলি মেনে নিতে হবে। এবং কারো প্রতি জাস্ট বিকজ দে ডিডন্ট এগ্রি উইথ মি, অথবা কেউ নিজেদের মতো চলতে চাইলো, এর মানেই এরা ভুল পথে আছে কিংবা এদেরকে নিয়ে আমাকে কটু কথা বলতে হবে, এটাও যেন আমরা না করি। সবার প্রতি সর্বোচ্চ সম্মান যেন আমরা বজায় রাখতে পারি। ডক্টর আমি নাকিবুর রহমান, সেটাই একটা টেকনিক্যাল সমস্যা হবে না? মানে মনোনয়ন তো জমা দিয়ে দেওয়া হয়েছে, এখন যদি যেসব জায়গায় ইসলামী আন্দোলনকে আগে থেকে ছাড় দেওয়া হয়েছে সেই সব জায়গায় জামাত তো প্রার্থী দেয় নাই, এখন যদি না, এটা ঠিক এরকম না। আমরা আচ্ছা, আমরা যদি দেখি যে জি, জামাত 276টা আসনে প্রার্থী দিয়েছে, 24টি আসনে জামাত ওকে, প্রার্থী দেয়নি, এবং এই ওকে, 24টা আসন যেগুলাতে প্রার্থী দেওয়া হয়নি, এই আসনগুলাতে সমঝোতা আগেই হয়ে গিয়েছে। যেমন এর মধ্যে আমরা যদি দেখি যে ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছেড়ে সেখানে দিয়েছে। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি উইথড্র করেছেন। তারপরে ঢাকা 11-তে নাহিদ, তারপরে ঢাকা 13-তে মৌলানা মামুনুল হক, হুম, হুম। তারপরে বরিশাল ও 3-এ আচ্ছা, মানে ফুয়াদ। ইসলামী তো আন্দোলনের ওইসব জায়গায় জামাতের প্রার্থী এখন এই আছে। আসনগুলা, সুতরাং যদি কোনো কারণে, এখানে আমি বলছি না কোনো দলের আমি নাম নিচ্ছি না, আমি শেষ পর্যন্ত আশা করি যে সবার সাথেই সমঝোতা হবে। কিন্তু যদি কোনো কারণে সমঝোতা না হয়, এটাও একটা সৌন্দর্য যে আমরা উই এগ্রি টু ডিসএগ্রি এন্ড উই ওকে, ক্যান গো আওয়ার ওন ওয়েজ। জি। সেকাল বাবুন, কতটা পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি? সেই জায়গা থেকে সবশেষ যে জরিপটা দেখলাম, আমরা জরিপ নিয়ে তো আমরা সবসময় আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে প্রচুর কথা বলেছি যে এখানকার যে জরিপগুলো হয় সেগুলো শেষ পর্যন্ত কোন দিকে যায়, কোন জরিপে কাকে এগিয়ে রাখছে। বাংলাদেশে সবশেষ যে জরিপটি আসলো সেখানে একেবারে হাড্ডাহাড্ডি, মানে দেখা গেল যে 1% কাছাকাছি পার্থক্য বিএনপি এবং জামাতের জোটের। আহ, বাস্তবের মাঠের পরিস্থিতি কিংবা নির্বাচনী যে আলোচনাগুলো দেখছেন, প্রচারণা কর্মকাণ্ডগুলো দেখছেন, তাতে কি মনে হয় যে জামাত এবার যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা সেটা কোনো কোনো ক্ষেত্রে বিএনপিকে ছাড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গায় পৌঁছতে পারবে? Well, it's very tricky. I'm not sure because a certain area, it could be. The fact is, previously, আমরা জানি যে some young generation বা যেটাই হোক, যে এখানে আওয়ামী লীগকে দেখছে, বিএনপি কে দেখছে, they feel like some people feel that the coin of the opposite side. So people are a little bit frustrated with the both party. At the same time, আমরা যখন আমেরিকাতে যখন দেখি যে রিপাবলিকান বা ডেমোক্র্যাট যখন ডিবেট হয় বা আমাদের কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে দুইজনের ডিবেট হয় আমাদের লোকাল টেলিভিশনে, আমরা দেখতে পারি। কিন্তু বাংলাদেশের পক্ষে এটা দেখতে পারতেছে না যেসব সিটে যারা জামাত হোক বিএনপি হোক যারা যখন রান করতেছে তাদের প্ল্যাটফর্মটা কি, তারা কিসের জন্য মানে রান করতেছে, তাদের এজেন্ডাটা কি, তাদের পলিসি কি, এগুলো কিন্তু লোকাল লোকজন কিন্তু এত বেশি ডিটেলস জানে না। শুধু আমরা জানি যে হ্যাঁ জামাত থেকে দাঁড়াচ্ছে, বিএনপি থেকে দাঁড়াচ্ছে, বাট হু ইজ দ্যাট পার্সন, সে কেমন, সে তার ক্যারেক্টার কেমন, তার ফিলসফি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, এত কিন্তু ডিটেলস কিন্তু আমরা আসলে বিসাইড ফিউ ইন্ডিভিজুয়াল কিন্তু ওভারঅল ধরেন আমরা হয়তো 10-15% ক্যান্ডিডেট পিপল নো ভেরি ওয়েল, বাট বিসাইড দ্যাট অন্যান্য লোকের কিন্তু কর্মকাজ এত বেশি ডিটেলস লোকাল লোকজন জানে না। শুধু পার্টির নমিনেশন পাইছে, পার্টির পক্ষে ভোট দিতে হবে, দিস ইজ দে ফলো। কিন্তু ধরেন যেসব লোকজন ইন্ডিপেন্ডেন্ট আছে, দে ডোন্ট সাপোর্ট লেটস জামাত, বিএনপি, নান অফ দিস পার্টি। কিছু কিছু লোক যখন আমেরিকাতে যখন ইন্ডিপেন্ডেন্ট 30% প্লাস, তো এই লোকগুলো কাকে ভোট দেবে, কেন ভোট দেবে? এই লোকগুলো তো জানা উচিত যে এই যে রান করতেছে ভদ্রলোক বা ভদ্র মহিলা কিসের জন্য রান করতেছে, সে কে। এটা কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের মিডিয়াতে বা বাংলাদেশে আমার মনে হয় না তারা এত সুন্দর ক্যাম্পেইন করতে পারতেছে। তারপর বাংলাদেশের সিকিউরিটি অ্যাপারেটাস স্টিল ইজ ব্রোকেন এন্ড ভেরি ফ্রাজাইল। সো এটা আরেকটু যদি উন্নতি হতো এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট গ্রামে গিয়ে বা প্রত্যেকটা শহরে মহল্লায় গিয়ে যদি লোকজনের সঙ্গে কথা বলতে পারতো বা তাদেরকে পরিচয় দিতে পারতো, তখন হয়তো আরো বেটার হইতো বলে আমি মনে করি। কিন্তু আনফরচুনেটলি সেটা হয়তো আমি দেখতেছি না আর কি, আমার আমার যেটা মনে হচ্ছে আর কি।